আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ হয়। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি অঙ্গরাষ্ট্রে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এদিন ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও ছিল। এর মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা। ন্যাশনাল মল এলাকায় 20,000-এর বেশি মানুষ একত্র হবেন বলে আশা করছিলেন বিক্ষোভের আয়োজকরা। বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। এর একটি অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও। বিক্ষোভে 150-টির মতো সংগঠন অংশ নিয়েছে। সেগুলোর একটি ইন্ডিভিজিবল। সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, বিশাল এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাদের মিত্রদের পরিষ্কার বার্তা পাঠাতে চান যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার জের ধরে অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং ব্রিটেনের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। পর্তুগালের লিসবনেও বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সরকারের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি। দুদকের অনুরোধে 6 লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে। 42 বছর বয়সী টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি। ডেইলি মেইলকে তিনি বলেছেন, 2002 সালে বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে বোন আজমিনের কাছে 2015 সালে এটি হস্তান্তর করেন। ওই বছর ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দেওয়ার দাবি করেন তিনি। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে যেই তথ্য আছে সেটি অনুযায়ী 2015 সালের জুন পর্যন্ত এই সম্পত্তি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন। তবে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে। গত মাসে দুর্নীতি দমন কমিশন জানায়, হেবার মাধ্যমে 2015 সালে টিউলিপ ফ্ল্যাটটি আজমিনের কাছে হস্তান্তরের চেষ্টা করেন। হেবা হলো একটি ইসলামিক নথি, যেটির মাধ্যমে পরিবারের এক সদস্য অন্য সদস্যকে কোনো কিছু দান করতে পারেন। তবে সাব রেজিস্ট্রি অফিস ছাড়া এমন কিছু করা আইনত বৈধ নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, টিউলিপের হেবা করার বিষয়টিও ভুয়া। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি করা হয়েছে বলে দাবি করা হয়েছে, তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সঙ্গে অভিযোগ করেছেন তার স্বাক্ষর জাল করা হয়েছে। ইসরায়েলি জিম্মিদের একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। সময় ফুরিয়ে যাচ্ছে শিরোনামের ওই ভিডিওটিতে 2 ইসরায়েলি জিম্মির বক্তব্য রয়েছে। তারা মুক্তির আকুতি জানিয়েছেন ইসরায়েলি সরকার ও বিশ্ব সম্প্রদায়ের কাছে। শনিবার প্রকাশিত ওই ভিডিওতে 2 ইসরায়েলি জিম্মি তাদের বন্দিদশার বর্ণনা দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর গোলা নিক্ষেপের মধ্যে কিভাবে আতঙ্কে রয়েছেন সেটির বর্ণনা দিয়েছেন। সেই সাথে মুক্ত বাতাসে শ্বাস নেবার আকুতি জানিয়েছেন। জিম্মিরা ইসরায়েলি অব্যাহত হামলার মুখেও বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার দয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে বলেন, আল কাসামের যোদ্ধারা তাদের টানেলে নিরাপদে রাখার চেষ্টা করছেন, কিন্তু টানেলে যেমন নিরাপত্তার সংকট রয়েছে তেমনি খাদ্য, পানীয় ও কম্বলের মতো মৌলিক জিনিসপত্রের ঘাটতি রয়েছে, যা তাদের জীবনকে কষ্টদায়ক করে তুলেছে।
জিম্মিরা বলেন, হামাস যোদ্ধারা যখন তাদের একটু মুক্ত বাতাসে শ্বাস নেবার জন্য টানেলের বাইরে আনে, তখনই ইসরায়েলি বাহিনী তাদের ওপর গোলা বর্ষণ করে। তারা মুক্তির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন ইসরায়েলিদের প্রতি। এছাড়া যেসব জিম্মি গাজা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছে, তাদের প্রতিও অবহেলার অভিযোগ এনেছেন এই দুই জিম্মি। তারা দাবি করেছেন, মুক্তিপ্রাপ্তদের কথা বলতে দেওয়া হোক, যাতে তারা গাজার বন্দি জীবনের কথা, তাদের দুঃসহ অভিজ্ঞতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে। এদিকে ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতরের বাইরে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। জিম্মিদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। তারা জিম্মিদের ভাগ্য নিয়ে শঙ্কায় আছেন। দ্রুত তাদের ফিরিয়ে আনতে ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে এবং নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে আহ্বান জানান। গাজা উপত্যকায় এবারের আগ্রাসনে 17,000-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডে অনাথ হয়েছে 39,000-এর বেশি শিশু। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় শিক্ষা ইসরায়েলি দখলদারিত্বের সরাসরি আক্রমণের শিকার। তারা ক্রমাগত স্কুল ধ্বংস করছে এবং শিশুদের নিরাপদ শিক্ষামূলক পরিবেশে প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজা, জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের এরিয়া সি হিসেবে চিহ্নিত এলাকার শিক্ষার্থীরা চলমান যুদ্ধের কারণে প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মন্ত্রণালয় বলেছে, গাজায় 17,000-এর বেশি শিশু শহীদ হয়েছে। এই সংখ্যা শিশুদের ভোগান্তির গভীরতা তুলে ধরে, যেখানে প্রতিটি সংখ্যা একটি জীবন, স্মৃতি এবং হারানো অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। গাজায় ইসরায়েলের চলমান হামলার পর থেকে ফিলিস্তিনি শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। সরকারি প্রতিবেদন অনুসারে হতাহতের 60% বেশি নারী ও শিশু, যাদের সংখ্যা বর্তমানে 50,000 ছাড়িয়েছে। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী 18 বছরের কম বয়সীরা ফিলিস্তিনের জনসংখ্যার 43%, যার মধ্যে পশ্চিম তীরে 34 লাখ এবং গাজায় 21 লাখ শিশু রয়েছে। এক নতুন প্রতিবেদনে জানা গেছে, গাজায় 39,000-এর বেশি শিশু অনাথ হয়েছে, অর্থাৎ তারা পিতা অথবা মাতা কিংবা অনেকে পিতামাতা উভয়কে হারিয়েছে। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, গাজা আধুনিক ইতিহাসের বৃহত্তম অনাথ সংকটের সম্মুখীন, যেখানে চলমান ইসরায়েলি হামলার কারণে কয়েক হাজার শিশু তাদের পিতামাতাকে হারিয়েছে। বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম স্কলার। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর 17 মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এই ফতোয়া জারি করে। ইউসুফ আল কারজাভির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল কারদাঘি সব মুসলিম দেশ এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। 15 দফা সংবলিত ওই ফরমানে আলী আল কারদাঘি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে। কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। ফতোয়া হলো ইসলামিক আইনি আদেশ। সাধারণত কোরআন ও হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এই আদেশ জারি করেন। কারদাঘি বলেন, গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা, কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ, তা যে কোনো ধরনের সমর্থনই হোক না কেন। তিনি আরও বলেন, এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল, সমুদ্র বা আকাশপথে সুয়েজ খাল, বাবেল মন্দেব ও হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক সমুদ্র সীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ। এই আলেম বলেন, গাজায় আমাদের ভাইদের সহায়তার লক্ষ্যে দখলদার শত্রুদের স্থল, আকাশ ও সমুদ্র পথে অবরুদ্ধ করার দাবি জানিয়ে কমিটি একটি ফতোয়া জারি করেছে। কারদাঘির বিবৃতির প্রতি অন্য আরও 14 জন মুসলিম স্কলার সমর্থন জানিয়েছেন। ওই বিবৃতিতে বিশ্বের সব মুসলিম দেশের প্রতি তাদের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিগুলো পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ওয়াকফ সংশোধন বিল ২০২৫ নিয়ে ভারত জুড়ে রাজনৈতিক দল ও সংখ্যালঘু সংগঠনগুলোর মধ্যে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে। এবার এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লির ওখলা এলাকা থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন। তিনি আবেদনে বলেছেন, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকার হরণ করছে এবং সংখ্যালঘুদের তাদের ধর্মীয় ও ধর্মীয় চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক অধিকারকে খর্ব করছে। তিনি সুপ্রিম কোর্টের কাছে এই বিলকে অসাংবিধানিক ঘোষণা করার দাবি জানিয়েছেন। ওয়াকফ সংশোধন বিলটি ভারতের লোকসভা ও রাজ্যসভায় ব্যাপক বিতর্কের মধ্য দিয়ে পাশ হয়। এরপর ভারতের প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করার পর সেটি আইনে পরিণত হয়েছে। আম আদমি পার্টির নেতার আবেদনের আগে কংগ্রেস দলের এমপি মোহাম্মদ জাভেদও সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে আবেদন করেছেন। তার দাবি, এই বিল ওয়াকফ সম্পত্তি এবং তার ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করছে, যা সংবিধানে সংখ্যালঘুদের দেওয়া ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। মোহাম্মদ জাভেদের মামলার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করছেন বিশিষ্ট আইনজীবী আনাস তানভীর। একইভাবে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এই বিলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তার মতে, এই বিল মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করছে এবং ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ বিস্তারের উদ্দেশ্যে প্রণীত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান এই আইনগত লড়াই ইঙ্গিত দিচ্ছে যে এই সংকট সহজে সমাধান হবে না। সুপ্রিম কোর্টে আসন্ন শুনানিগুলো ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং সরকারের ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় বিতর্কের জন্ম দিতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।